নমস্কার। সুন্দরবনে যে ৩ দিন দুরাত্রি কাটালাম তার অভিজ্ঞতা কেমন, কোন ট্রাভেলসের থ্রু এসেছি, আর বোটের ব্যবস্থাপনা কেমন, খাওয়া দাওয়া কেমন, কোথায় কোথায় ঘুরলাম তার অভিজ্ঞতা, কি কি দেখলাম, কোন হোটেলে থাকলাম, পুরোটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমরা সুন্দরবন আসলে এই ভিডিও দ্বারা কিছু হেল্প পেতে পারো। আমরা মাতলা নদী পেরিয়ে সোনাখালীতে এসে পৌঁছে গেছি, আর এই যে এখানে হোগল নদীতে দাঁড়িয়ে আছে আমাদের বোট। ক্যানিং এর বাস স্ট্যান্ড থেকে এটা হলো 17 কিলোমিটার। আমরা যে ট্রাভেলসের থ্রু এসেছি ওনারাই অটোতে করে নিয়ে এসেছেন এখানে, আর আমাদের বোটের নাম হলো মা জননী। এখন বাজে সকাল 8টা। আমরা কালকে রাতে ক্যানিংয়ে নাইট হল করেছিলাম বলে খুব তাড়াতাড়ি আমরা বোটে পৌঁছে গেছি, আর সমস্ত লাগেজ নিয়ে আমরা বোটে উঠে পড়লাম। আমরা সুন্দরবন ভাড়াময় সাথী ট্রাভেলসের থ্রু এসেছি, আর আমি স্ক্রিনে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। পার হেড ভাড়া লেগেছে 3200 টাকা করে। আর বোটের উপরে দেখো কত সুন্দরভাবে ম্যানেজ করে চেয়ারগুলো সাজানো, আর এটা ছিল উপরের টয়লেট। আর এই যে নিচে নামতেই ডান সাইডে একটা সুন্দর টয়লেট যেটা একদম ক্লিন ছিল, আর তার অপোজিট সাইডে ড্রেস চেঞ্জ করার আরেকটি ছোট্ট একটা রুম ছিল। নিচের ব্যবস্থাপনা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে 7টি বেড আছে, আর যার বেডশিটগুলো একদম পরিষ্কার চকচকে, খুব সুন্দরভাবে পাতা আছে। আর এখানে শীতকাল তাই র্যাগও আছে। আর আমি এই যে এখানে সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, তো ওনাদের পারমিশন নিয়ে আমি ভিতরে ঢুকে পড়েছি ওনাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো এখানে এই যে লুচি হবে, সবজি হবে, আর দুপুরে যে সমস্ত হবে সেগুলো কাটাকাটি, বাটাবাটি, রান্না সমস্ত কিছুই চলছে। আমি ওনাদের সঙ্গে অনেকক্ষণই কথা বললাম, সব কিছু আমি জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি কি ব্যবস্থাপনা করা হয়, সমস্ত কিছুই কি এখানে রান্না হয়? তো ওনারা বললেন হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম একটা বোটে মোটামুটি কতজনের ক্যাপাসিটি থাকে? তো ওনারা বললেন 40 জন আমাদের ধরা থাকে, কখনো হয়তো কমও হয়ে যায়, কখনো বা বেশি হয়ে যায়। তো দেখো কত সুন্দর, উপরে বসতে না চাইলে নিচে এসে সুন্দরভাবে তুমি রেস্টও করতে পারবে, কিংবা জানালা আছে সেটা দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশও তুমি দেখতে পারবে। এখানে ওনাদের সঙ্গে কথা বলার পরে সমস্ত লাগেজগুলো আমরা বেডের উপরে সাজিয়ে গুছিয়ে রাখলাম। যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি, আমাদের বোটে কেউ এখনও আসেনি। অন্যান্য বোটে প্রচুর লোকজন চলেই আসছে। তো উপরে উঠে যাওয়ার পরে যে এই সাইডে একটা বেসিন আছে, আর অপোজিট সাইডে আর একটা বেসিন, আর দুটো ডাস্টবিন আছে, তার সাথে খাবার জল। তো ফার্স্টেই চলে এলো এই যে মাজা, এর আগে এসেছে চা। আর এই যে এখানে রেডি হচ্ছে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, আর একটা করে মিষ্টি, যেটা খেতে ছিল অপূর্ব স্বাদে। এখানে সকলে ব্রেকফাস্ট করছে, আর এখানে একটা স্ট্রিক্টলি নিষেধ কি বলো তো, কোনো জিনিস জলে ফেলা যাবে না। যেটা হয়তো তোমার মনে হবে যে এটা আমি ফেলে দেব, তার জন্য ডাস্টবিনের ব্যবস্থা আছে। এরপরে আবার চলে এলো চা। চারিদিকটা জল আর জল, কত সুন্দর লাগছে। আর এনাদেরকে দেখেই বোঝা যায় যে জীবন সংগ্রাম কতটা কঠিন। সারা দিন জলে ভিজে ছোট্ট ছোট্ট মাছ ধরছে এরা। আর আমরা একদম বোটের সাইডে জায়গা নিয়ে বসে পড়েছি, চারিদিকে শুধু বোট দেখছি, আর আশেপাশে মানুষজন যাচ্ছে তাদেরকে দেখছি। সমস্ত কিছু মানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, যেটা এত ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর আমি জায়গা থেকে উঠে গিয়ে এই যে ড্রাইভারের পাশে দাঁড়িয়ে ওনাকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম, মানে এটা কোন দিকে কিভাবে যাবে,
আর কোনো দিন কোনো অভিজ্ঞতা থাকলে সেগুলো সমস্ত কিছু আমি জানার চেষ্টা করছিলাম। এই রকম জায়গায় গেলে নিজেকে একটা জানার চেনার যে কত বড় সুযোগ হয় সেটা তোমরা যখন যাবে সেটা তোমরা নিজেরাই অনুভব করো। আর তখন আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছিল। তারপরে এই যে চলেছে যে আমুদি মাছের পকোড়া, মানে এটা খেতে ভীষণ টেস্টি, কিন্তু এটা ইলিশ মাছের থেকেও ভীষণ কাঁটা, তাই ওনারা বলছে যতটাই টেস্ট ততটাই এর কাঁটা। আমুদি মাছের পকোড়া খেতে খেতে চারিদিকের পরিবেশটা দেখছি, আর এতটাই জোরে হাওয়া দিচ্ছে তো আমি দাদা ভাইকে শেষমেশ বলেই ফেললাম যে লাস্টে হয়তো দেখবো প্লেটটা হাওয়াতে উড়ে গেছে। এই নিয়ে আমাদের মধ্যে ভীষণ হাসাহাসি চলছে, তো মজা করে খাচ্ছি আর সমস্ত কিছুটা খুব উপভোগও করছি। আর এই যে মাঝে মাঝে যে দেখো দ্বীপ, এইরকম প্রায় 54টা দ্বীপ আছে যেখানে মানুষ বাস করে, বাকিগুলোতে পশু পাখি জীবজন্তু এই সমস্ত। আমাদের এই সুন্দরবনের 60% চলে গেছে বাংলাদেশে, আর বাকি 40% আমাদের ভারতবর্ষে। দাদা বলছি, তো শুনে একটু বলছি, আমাদের প্রথম স্পট আছে গোসাবা, যেখানে হ্যামিল্টনে বাংলো আর বেকন বাংলো। তো হ্যামিল্টন বাংলো বন্ধ আছে, তাও আমরা কিছু পার্টি বলছে যে ঘুরতে, তাও দেখতে যাবো, তো সবাইকে নিয়ে যাবো। আর বেকন বাংলো যেটা খোলা আছে, যেটা 5 টাকা টিকিট, যেটা পার্সোনাল। তো আমরা কিন্তু সবাই একসাথে থাকবো, সবাই একসাথে যাবো, আমি যাবো, আমার একটা দাদা আছে সেও যাবে। কোনো রকম কেউ ছাড়ছাড়ি হয়ে যাবে না, একটা বাজার আছে, বাজারটা অনেক বড়, তো সবাই একসাথে থাকলে তাও সবাইকে খুঁজতে সুবিধা হবে। আর সবাইকে বলে রাখি, আপনারা যে ঘাটে না যাবেন, মানে নামবেন, সে ঘাটে আমরা ব্যাক করে আসবো না। প্রথম যে বাংলোটা দেখতে যাবো হ্যামিল্টন বাংলো, হ্যামিল্টন বাংলো দেখে এসে বেকন বাংলো রবীন্দ্রনাথ, সে বাংলোর ওখানেই আমাদের ঘাট আছে, সেখান থেকেই আমরা বোটে উঠবো। কিন্তু যে ব্যাক করে আবার সে যেখানে নামবেন সেখানে ব্যাক করে আমরা আসবো না। আর সবাই একসাথে থাকবেন, আর সবাই কিন্তু বোটে নেন, বলে রাখবেন জননী বোট। এবার থেকে আমরা কিন্তু কারোর নাম ধরে বা ইয়ে করে রাখবো না, যে জননী বোটে কারা আছে এরকম সবাইকে ডেকে আমরা বোটে নিয়ে নেবো। আর সবাইকে বলে রাখি, আজকের যারা প্লাস্টিক বোতল ইউজ করছেন, কালকে কিন্তু কোনো রকম প্লাস্টিক বোতল ইউজ হবে না, বারবার করে বলছি আমি। কালকে ফরেস্টে যাবো, জঙ্গলের মধ্যে, কোনো প্লাস্টিক বোতল ইউজ হবে না, কোনো রকম, মানে যে কটা স্পট নামবো, কালকে যখন নামবেন যে সেই স্পটে কোনো রকম স্মোকিং করলো বা কোনো রকম গাছে হাত দেবেন না, বা কোনো পশু গায়ে ঝিলমিল ছুড়বেন না, ঠিক আছে? এতে আপনাদেরই ক্ষতি হবে, ফাইন দিতে হবে আপনাদেরকে, আমরা কিছু দেবো না। এখানে যে ছেলেটি আমাদেরকে গাইড করছিল ওর নাম ছিল দীপক, ভীষণ ভালো ব্যবহার। আর পাশ দিয়ে তখনই একটা বোট যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো টাটা দিচ্ছে, তো আমরাও দিলাম। আর এই যে পাশেই ফেরিঘাট আছে, এখান থেকে এই দেখো এইরকম নৌকাও যাতায়াত করে। এখানে এসে আমাদের বোট থেমে গেল, আমরা এখন যাব হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তো সকলে নেমে পড়েছি, আর দেখো পাশে কি পরিমাণে কাদা, যেখানে বোটগুলো দাঁড়ায় খুব ছোট্ট ছোট্ট জায়গা, মানে যাদের হয়তো কোনো অসুবিধা আছে, পায়ে ব্যথা, তাদের একটু নামা ওঠার অসুবিধাই হবে। তো আমরা সকলে নেমে পড়েছি, আর যাওয়ার পথে এখানে একটা ছোট্ট বাজার আছে যেখানে তুমি চাইলে অনেক কিছু কিনতে পারো। তো আমরা সকলের সামনের দিকে এগিয়ে চলেছি হ্যামিল্টনের বাংলোর দিকে। এখানকার মার্কেটে জিনিসের দাম খুব বেশি, কারণ এনারা বাইরে থেকে জিনিস নিয়ে এসে সেল করে, সেই জন্য। হ্যাঁ, সবাই ঘুরে আসুন, মোটামুটি আমরা এটা দেখে তারপর বেকন যাবো, এটা হ্যামিল্টন সাহেব বাংলো, এরপরে বেকন বাংলো রবীন্দ্রনাথ, ঠিক আছে? এখানে হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ ঠাকুর বসে গল্প করতো। হ্যামিল্টনের বাংলো ঢুকতেই এই যে ডান সাইডে একটা বড় পুকুর আছে, আর এই যে সামনে হ্যামিল্টনের বাংলো, যেটা এখন টোটালি বন্ধ আছে। অন্যান্য সময় হয়তো খোলা থাকে, কিন্তু এখন খোলা নেই। তার বাম সাইডে অনেক ডাব বিক্রেতা বসে আছেন, যেখানে চাইলে তোমরা ডাবও খেতে পারো। তবে আমাদের ওইদিকে যেমন ডাবের দাম, এখানেও সেই রকমই ডাবের দাম, খুব একটা বেশি নয়, 30 টাকা 40 টাকা এইরকম দাম। এবার আমরা চলে এলাম বেকন বাংলো দেখার জন্য, আর এটা প্রবেশ মূল্য ছিল 5 টাকা।
এটা নিজস্ব যারা দেখবে তারা কেটে নেবে। তো ভিতরের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। এখানে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা চলতো। তো পাশেই বাম সাইডে একটা রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের স্ট্যাচু আছে। মানে অল টাইম সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবসময় চলছে। আর এই যে ডান দিকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় স্ট্যাচু আছে। এবার আমরা বেকন বাংলোর ভিতরটা দেখার জন্য আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওখানে প্রচুর মানুষেরই ভিড় আছে। তো সকলেই চেষ্টা করছে ভেতরে কি আছে দেখার। তো এই যে জানালার এই কাঠগুলোকে তুলে অনেকেই দেখার চেষ্টা করছে যে ভেতরে কি আছে, কিন্তু আমরাও দেখলাম, তোমরাও দেখে নাও, ভেতরে কিছুই নেই। তো এখানে দেখার পরে আমি বাংলোটা চারিপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম, যদি কিছু দেখা যায়, ভেতরে যদি কিছু থাকে, কিন্তু সেখানে সেই রকম কিছুই ছিল না। সুন্দরবন হলো এক বিস্ময়কর ভ্রমণস্থল। আর এই সুন্দরবন জায়গার নামকরণ কিভাবে হয়েছে জানো? সুন্দরী গাছ থেকেই এর নামকরণ করা হয়েছিল সুন্দরবন। তো সুন্দরবন নাম সত্যিই সুন্দরবন। নিজের চোখে যখন পর্যবেক্ষণ করবে তখন জিনিসটা অবশ্যই বুঝতে পারবে তোমরা। আমরা এসেছি 5 জন, দাদা ভাই, বৌদি, ভাইজি, আমি আর আমার ছেলে। একসঙ্গে সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা, তাই না? শীতকাল মানে একটু ঘুরতে ইচ্ছে করে, আর সেই সময় যদি সুন্দরবন ঘুরতে আসা হয় সেটা তো একটা অপূর্ব আইডিয়া আমি মনে করি। আর এই পাশটাতে ছিল দেখো কতগুলি সান্তালিদের দল, সেখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। আর এই যে এখানে এই স্ট্যাচুটা আছে, তার ডান সাইডে একটা আছে বৌদ্ধ মূর্তি, আর তার ঠিক সামনেই এই বাম সাইডে আছে একটা বাঘের মূর্তি। তো সেখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছিল, আর বাঘটাকে দেখতেও বেশ ভালো লাগছিল। সুন্দরবন মানেই তো বাঘ, তাই না? আর এই যে আমরা ওখানে দেখে বাইরে বেরিয়ে এলাম, কারণ একটা টাইম দেয়া ছিল যে ওই টাইমের মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আমরা এসে পৌঁছে গেছি ফেরিঘাটে, আর এখানে ওয়েট করছি যে কখন কোন বোট লাগবে, আর এখানে আমাদের ডাকা হবে বোটের নাম অনুসারে। লঞ্চে উঠতেই শুরু হয়ে গেল লাঞ্চের ব্যবস্থা। প্রথমে এলো 1 পিস লেবু, আলু ভাজা, ভাত, ডাল, আর তারপরে এলো আলু ফুলকপির তরকারি। আর এদের খাবারের ব্যবস্থা হলো অ্যাভেলেবেল, তুমি যতক্ষণ নিতে পারবে ওনারা দিয়েই যাবে। এরপরে এলো একটা বড় ভেটকি মাছের পিস, তার সাথে একটা বড় পাবদা মাছের পিস। তো যারা খেতে ভালোবাসো, আমি বলবো সুন্দরবনে এই বোটে ঘোরা তাদের তো ভীষণ আনন্দ দেবে। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন। আমরা যদিও রেড এলাকায় নেই, রেড এলাকায় গেলে আমরা বাঘ হয়তো দেখলেও দেখতে পারি। তো এই দেখো নদীর চারিপাশে বনবাঁদরগুলো ঘুরে বেড়াচ্ছিল। আর লাঞ্চের পরেই ঠিক চলে এলো একটা গোটা কমলা লেবু। মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম প্রচুর পরিমাণে বড় বড় জাহাজ, যেগুলো ইন্ডিয়ানও ছিল, বাংলাদেশি ছিল, যেগুলো জিনিস মানে এই দেশ থেকে ওই দেশ নিয়ে যায়, আবার ওই দেশ থেকে এই দেশে আসে। আর এই যে বনবাঁদরগুলো নদীর ধারে ধারে ছোট্ট ছোট্ট মাছ খুঁজে খুঁজে খাচ্ছে ওদের খিদের জ্বালায়। মাঝে মাঝে কখনো সাদা বক, কখনো ছোট্ট কুমির। আর এই চারিপাশটাকে বলা হয় পক্ষীরালয়, যেখানে আগে খুব প্রচুর পরিমাণে পাখি থাকতো, কিন্তু এখন সেই পরিমাণটা কমে এসেছে। সূর্য প্রায় অস্তাচলে, আর আমাদের বোটের টাইমও এখন প্রায় শেষ, 5:30 বাজে। তো আমাদের বোট থেকে এখন নামতে হবে। আমরা সকলে লাগেজগুলো নিয়ে বোট থেকে নেমে আসলাম। আর নামতে এই দেখো এখানেও একটা ছোট্ট বাজার।
তো আমরা এই বাজারের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আমাদের কটেজ হলো অভিনন্দন। অভিনন্দনে ঢুকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অভিনন্দনের ঘর চারিপাশের পরিবেশটা কেমন। আর এখানে যারা যারা নেমেছেন বোট থেকে তাদের সকলকে রুম নাম্বার দেওয়া হয়েছে। আমাদের রুম নাম্বারটা ছিল 5 নাম্বারে। তো আমরা এই যে 5 নাম্বার ঘরে ঢুকে গেছি। আর ঘরে ঢুকে কি কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে এখানে আছে 2টো বেড, যেহেতু আমরা 5 জন সদস্য ছিলাম একটা রুমে আমাদের হয়ে গেছিল। এই রুমে ছিল 2টো বেড, একটা টেবিল, আর টেবিলের সামনে ছিল একটা আয়না আর 2টো সিলিং ফ্যান। কোনো রকমে এসির ব্যবস্থা ছিল না। আর এই যে বাথরুমে ঢুকে ডান দিকে ছিল একটা বেসিন, 2টো বালতি, ঝর্ণা। আর বাথরুমে কোনো গিজারের ব্যবস্থা ছিল না, তবে তুমি গরম জল চাইলে 30 টাকায় 1 বালতি গরম জল পাওয়া যাবে। আর 6টার সময় চলে এলো গরম গরম চা আর চাউমিনের প্লেট। একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম মার্কেটে, কি কি জিনিস পাওয়া যায় বা কেমন কি দাম সেই সব দেখার জন্য। আর এখানে একটা সুন্দর নতুনত্ব জিনিস দেখলাম, এই জিনিসটার নাম হলো বাক্স বাদাম। তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম এর নাম কি, বললো বাক্স বাদাম। আর এই যে এই গাছটাকে দেখছো এর নাম হলো সুন্দরী চারা বা কাঁকড়া চারা। কিন্তু এটা লবণাক্ত জায়গা, তো আমাদের ওইদিকে নিয়ে গিয়ে লাগালে হবে না, তবে অনেকেই নিয়ে যায়। আর ঠিক সন্ধ্যা 7টায় ছিল ওখানে বিধবা পল্লীর সুন্দরবনের নাচের গ্রুপ। তো ওনারা এখানে নাচ করছিলেন আর আমাদেরকেও ফোর্স করার জন্য আমরাও শেষমেশ ওনাদের সঙ্গে উঠে ডান্স করতে শুরু করি, যেটা মনের মধ্যে ভীষণ রকমের খুশি আনন্দ দিয়েছিল। ম্যানগ্রোভ গাছ, অফুরন্ত জল আর বোটে সারা দিন ঘোরা আমাকে এক অভূতপূর্ণ অভিজ্ঞতা দিয়েছে। আমাকে এত ট্রাভেলের মধ্যে সুন্দরবন ঘোরাটা যে আমাকে কি ভালো লেগেছে সেটা তোমাদের বোঝাতে পারবো না। চাইলে তোমরা অবশ্যই একবার সুন্দরবন ঘুরে এসো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। পারলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। রাত্রে ডিনারে ছিল মটন কষা, আলু পটলের সবজি, আলু ভাজা, ডাল, স্যালাড, চাটনি আর পাঁপড়। ফার্স্ট দিন তো শেষ, দ্বিতীয় আর তৃতীয় দিনে ভিডিও নিয়ে আসছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমরা সকলে ভালো থেকো, টাটা।